হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেভকমের পার্ট 3। এর আগে আমরা কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট কি এবং ডেভেলপমেন্ট রিলেটেড অ্যাপ্রোচেস এই সমস্ত জিনিসগুলো পড়েছিলাম। প্যারাডাইমের সাথে আমরা ডেভেলপমেন্টের ফাংশনস এবং কি কনসেপ্টস পড়েছিলাম। কিন্তু আজকে আগের দিন যেটা বলেছিলাম সেটারই কন্টিনিউশন, যে প্যারাডাইম অফ ডেভেলপমেন্টস, এবং এই প্যারাডাইম অফ ডেভেলপমেন্টস এর সাথে আমি যেটা রিলেট করে পড়াবো সেটা হচ্ছে ডেভেলপমেন্টের মডেল অ্যান্ড স্ট্যাট, মানে মডেলস, মেনলি মডেলস অ্যান্ড থিওরিজ। কারণ এই দুটোকে একসাথে বুঝে পড়াশোনা করলে আমাদের অনেকটাই সুবিধা হবে পুরো জিনিসটাকে ওভারঅল ভাবে বুঝতে, এবং প্রত্যেকটা প্যারাডাইমের কি কনসেপ্ট, প্যারাডাইমের মানে প্যারাডাইমটা কি বলতে চাইছে, সে প্যারাডাইমটা যেমন আমাদের তিনটে প্যারাডাইম মোস্ট মেনলি আছে। ডমিনেন্ট প্যারাডাইম, যেটাকে আমরা মডার্নাইজেশন প্যারাডাইমও বলে থাকি, প্লাস হচ্ছে যেটা থাকছে পরেরটা হচ্ছে অপোজিং প্যারাডাইম, বা যেটাকে আমরা ডিপেন্ডেন্সি প্যারাডাইম বলছি। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইমার্জিং প্যারাডাইম, যেটার অনেক নাম আছে। পার্টিসিপেটারি প্যারাডাইম বলা হয়, অল্টারনেটিভ প্যারাডাইম বলা হয়, মাল্টিসিপেটারি প্যারাডাইম বলা হয় এটাকে। তো এই তিনটে মেন প্যারাডাইম রয়েছে, এবং এই প্যারাডাইমের থ্রু দিয়ে আমি প্রত্যেকটা প্যারাডাইমে যে সমস্ত কি থিঙ্কার্স রয়েছে, তাদের যে মডেল রয়েছে, থিওরিজ রয়েছে, সেগুলোকে আমি এক্সপ্লেন করব। তো আজকের আমাদের যে ফোকাস টপিক সেটা হচ্ছে, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ডমিনেন্ট প্যারাডাইম বা মডার্নাইজেশন প্যারাডাইম। এই ডমিনেন্ট প্যারাডাইম বা মডার্নাইজেশন প্যারাডাইম কোথা থেকে এসেছিল বা কখন শুরু হয়েছিল, এটা অ্যারাউন্ড টাইম পিরিয়ড দেওয়া আছে 1950s to 1970s। এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যখন কনসেপ্ট অফ ডেভেলপমেন্টের কথা আমি বলেছিলাম, যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট কবে এসেছিল, কি করেছিল, আমরা মোস্টলি তখন ওয়ার্ল্ড ওয়ার টু এর কথাই আমরা বলেছিলাম, এবং সেখান থেকেই জেনেছিলাম যে ডেভেলপমেন্টের কনসেপ্টটা উঠে এসেছে। এবং ডেভেলপমেন্ট কে মডার্নাইজেশন করতে গিয়ে কি কি দরকার, এবং ডেভেলপমেন্টই যে মডার্নাইজেশন, মানে মডার্নাইজেশনের থ্রু দিয়ে ডেভেলপমেন্ট সম্ভব, এইটা হচ্ছে এই প্যারাডাইমের একটা মূল বক্তব্য। এবং প্যারাডাইমকে ডমিনেন্ট কেন বলা হয়, কারণ এই প্যারাডাইমের সেন্ট্রাল আইডিয়া যেটা হচ্ছে যে সব ধরনের ডেভেলপ প্রবলেমের সমস্যার সমাধান হতে পারে আন্ডার ডেভেলপ যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রির মডার্নাইজেশন থ্রু দিয়ে। এবং এই মডার্নাইজেশন বা এই জিনিসটা কাদের থেকে আসছে, সেটা আসছে হচ্ছে ওয়েস্টের থেকে। এবার এই মডার্নাইজেশন বা ডমিনেন্ট প্যারাডাইম, তাদের যে থিঙ্কার্সরা তারা কি বলে, তারা বলে যে একটা সোসাইটিকে ডেভেলপ করতে গেলে বা একটা আন্ডার ডেভেলপ কান্ট্রিকে ডেভেলপ করতে গেলে তাদেরকে, যে ডেভেলপড কান্ট্রি আছে তাদের যে সমস্ত বিষয়গুলো, সেগুলো নানা রকম হতে পারে, ইকোনমিক স্ট্রাকচার হোক, কালচারাল স্ট্রাকচার হোক, অন্যান্য বিষয় হোক, সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে, সেগুলোকে তাদেরকে ফলো করতে হবে। এবং মানে যেটা বলতে পারি যে ক্যাপিটালিস্ট যে প্যাটার্ন বা যে ওয়েস্টার্ন ইকোনমিজের যে আমরা যদি দেখি, যেটাকে যে ক্যাপিটালিস্ট নেচারে যেটাকে দেখা হয়, সেই প্যাটার্নটা ফলো করতে পারলে তবেই কিন্তু মানে একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি ডেভেলপ হবে। এবং এই মডার্নাইজেশন প্যারাডাইমের যারা কি থিঙ্কার্স আছেন, তারাও এই জিনিসটাকেই ভাবেন, এবং এইভাবেই এই প্যারাডাইমটাকে আমরা দেখে আসি, যে মডার্নাইজেশন বা ডমিনেন্ট প্যারাডাইম কি হচ্ছিল, মোস্টলি ওয়েস্টার্ন সাইডের যে ডেভেলপমেন্টের আইডিয়া, সেগুলোকে আন্ডার ডেভেলপ কান্ট্রির ওপর তারা নিয়ে আসতে চাইছিল এবং সেগুলোর ডেভেলপমেন্ট করতে চাইছিল, এবং অনলি ইকোনমিক ফ্যাক্টরের ওপর মেন ফোকাস ছিল এই ডমিনেন্ট প্যারাডাইম বা মডার্নাইজেশন প্যারাডাইমের। তো এবার দেখবো এই প্যারাডাইমের মধ্যে দিয়ে আমরা যে কোর আইডিয়া সেটা কি। একটু আগে সেটা বললাম যে ডেভেলপমেন্ট মিনস মডার্নাইজেশন মোল্ডেড আফটার দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়েস্ট। অর্থাৎ এই টাইম পিরিয়ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মডার্নাইজেশন, ওয়েস্টার্ন ইকোনমির যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এইগুলো ছিল এই প্যারাডাইমের মেন বক্তব্য। এবং এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে, এবং দেখেছি নেটেও যে কোয়েশ্চেন এসেছিল যে ডমিনেন্ট প্যারাডাইমের প্রগ্রেস কি, বা ডমিনেন্ট প্যারাডাইম কি ধরনের। তো এখানে বলা হচ্ছে লিনিয়ার প্রগ্রেস, যেখানে ট্র্যাডিশনাল সোসাইটি থেকে মডার্ন সোসাইটির দিকে আমরা এগোবো। ট্র্যাডিশনাল সোসাইটি বলতে আমরা কি বুঝি, এটা যদি আমাদের জানতে হয় বেটার ওয়েতে, তাহলে ম্যাক্স ওয়েবারের ট্র্যাডিশনাল সোসাইটির যে কনসেপ্ট রয়েছে, বা উনি যেটা বলছেন যে ট্র্যাডিশনাল সোসাইটি কি, কিছু বেসিক ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন
সেই সোসাইটির কি ধরনের ফরমেশন হবে বা কি হবে। আমরা যদি দেখি যে ট্র্যাডিশনাল সোসাইটি মানে একদম সাধারণ ভাষায় বুঝতে গেলে ট্র্যাডিশনাল সোসাইটি হচ্ছে আগেকার দিনে যে সমস্ত সোসাইটি যেখানে মোস্টলি এগ্রিকালচারাল ভ্যালুজের কথা বলা হতো এবং তারা বিভিন্ন যে কাস্টম রিচুয়ালস যেগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে ফলো করতো, ট্র্যাডিশনাল অথরিটির দ্বারা গভর্ন হতো এবং এরা চেঞ্জ এবং ইনোভেশনের প্রতি একটু রেজিস্ট্যান্স থাকতো, এগুলোকে সহজে অ্যাডপ্ট করতে চাইতো না। এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল সোসাইটি এবং এই ট্র্যাডিশনাল সোসাইটি পার্সোনাল রিলেশনশিপ, কিনশিপ, স্টেটাস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে অর্গানাইজড ওয়েতে মানে এই ধরনের সোসাইটির হচ্ছে ট্র্যাডিশনাল সোসাইটি। এবং ম্যাক্স ওয়েবার কিন্তু এই কথাগুলোই বলেছেন ট্র্যাডিশনাল সোসাইটিকে নিয়ে। এবং এই ট্র্যাডিশনাল সোসাইটি থেকে যদি আমরা মানে ট্র্যাডিশনাল সোসাইটি থেকে মডার্ন সোসাইটির দিকে যে এগিয়ে যাওয়া, সেটাই হচ্ছে এই মডার্নাইজেশন প্রসেস। এবং এখানে কমিউনিকেশন কি বলছে, কমিউনিকেশন ইজ এ ওয়ান ওয়ে প্রসেস ফ্রম এক্সপার্টস টু দ্য মাসেস, মিডিয়া টুলস টু ডিসিমিনেট নিউ ভ্যালুজ অ্যান্ড ইনফরমেশন। তো এইগুলো হচ্ছে মডার্নাইজেশন প্যারাডাইমের বা ডমিনেন্ট প্যারাডাইমের কোর আইডিয়া। এবার আমরা দেখবো যে ডমিনেন্ট প্যারাডাইমের যে মডেলস গুলো রয়েছে, মডার্নাইজেশন মডেলস, এবং আমরা আগে আলোচনা করেছি যে এই এর কি থিঙ্কার্স কারা, ডেনিয়াল লার্নার, তারপরে উইলবার শাম এবং আরো অনেকেই আছেন, এভারেট রজার্স, ডাব্লিউ ডাব্লিউ রস্টো। তো আমরা এগুলো আস্তে আস্তে এবার দেখবো যে প্রত্যেকটা মডেলের কি বলতে চেয়েছেন এবং এনাদের যে থিওরি গুলো বা মডেলস গুলো রয়েছে সেগুলোর কনসেপ্ট কি, সেগুলো কিভাবে অ্যাপ্লিকেবল। তো ড্যানিয়েল লার্নারের যে মডার্নাইজেশন থিওরি, যেটা যেখান থেকে উঠে এসেছে সেই বইটার নাম হচ্ছে দি পাসিং অফ ট্র্যাডিশনাল সোসাইটি মডার্নাইজিং দ্য মিডল ইস্ট। তো বেসিক্যালি এই ড্যানিয়েল লার্নার ইনি একজন আমেরিকান স্কলার ছিলেন এবং রাইটার ছিলেন এবং তিনি তার এই মডার্নাইজেশন থিওরির জন্য ফেমাস। এবং ওনার যে স্টাডিটা ছিল সেই স্টাডিটা কিন্তু মানে একটা ক্রিটিক্যাল রোল প্লে করে, যেখানে আমেরিকানরা বা ইউএস এর ওয়েস্টার্নরা আইডিয়াস পায় যে কিভাবে মাস মিডিয়াকে ইউজ করে এবং ইউএস কালচারাল প্রোডাক্টকে ইউজ করে ইকোনমিক এবং সোশ্যাল লেভেলে, সোশ্যাল ডেভেলপমেন্ট লেভেলে কিভাবে মানে পোস্ট কলোনিয়াল যে সমস্ত নেশনস গুলো রয়েছে, আন্ডার ডেভেলপড নেশনস গুলো রয়েছে, সেগুলোতে প্রমোট করে কিভাবে মডার্নাইজেশন বা ডেভেলপমেন্ট আনা যায়। তো উনি বেসিক্যালি যেটা বলতেন যে মানে ওটা ওনার স্টেটমেন্টই ছিল যে Western society still provides the most developed model of societal attributes like power, wealth, skill, rationality, এবং এইগুলোই উনি আর কি মানে এই ওয়েস্টার্ন যে থটস প্রসেস গুলো বা ওয়েস্টার্ন যে সমস্ত মডেলস গুলো রয়েছে উনি ওগুলোকেই ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি গুলোতে। এবং ওনার কথাই ছিল যে দিস ইজ দ্য ওয়ে টু ডেভেলপ এ সোসাইটি, মডার্নাইজেশন ইজ দ্য ওয়ে টু ডেভেলপ আ সোসাইটি। তো যেটা উনি করতেন যে আর্গুড দ্যাট মাস মিডিয়া এক্সপোজার লিডস টু মডার্নাইজেশন এবং মিডিয়া হেল্পস ট্রান্সফর্ম ট্র্যাডিশনাল সোসাইটি বাই ইনস্টিলিং আরবান মডার্ন ভ্যালুজ, যেটা বললাম ওয়েস্টার্ন যে সমস্ত এগুলো ছিল। তো যে প্রসেসটা হচ্ছে উনি এখানে এমপ্যাথি, মিডিয়া এক্সপোর্ট, ইনক্রিজ পার্টিসিপেশন এবং মডার্নাইজেশন, এই প্রসেসে উনি মডার্নাইজেশনের কথা বলেছেন। এবং এই প্রসেসটা এক্স্যাক্টলি কি, এমপ্যাথির যেটা উনি আর কি বলেছেন, এমপ্যাথিকে উনি যেভাবে ডিফাইন করেছিলেন লার্নার, সেটা হলো উনি বলতে চাইছেন এমপ্যাথি হচ্ছে সেই ইনার মেকানিজম যেটা কিনা নিউলি মোবাইল পার্সনস টু, যে কিনা মানে নিউলি মোবাইল পার্সন বলতে যে কিনা ট্র্যাডিশনাল সোসাইটি থেকে মডার্ন সোসাইটির দিকে যে মানুষটা এগোচ্ছে তার ভেতরের ইনার মেকানিজম হচ্ছে এমপ্যাথি, যেটা কিনা তাকে আরো ভালোভাবে এই চেঞ্জিং যে প্রসেসটা বা চেঞ্জিং ওয়ার্ল্ডে তাকে আরো এফিসিয়েন্টলি কাজ করতে হেল্প করে। এমপ্যাথি হচ্ছে সেই জিনিস যেটা কিনা একজনকে শেখায় মানে আরেকজনের সিচুয়েশনে দাঁড়িয়ে তার যে অবস্থা সেটাকে বোঝার। এবং এটার ফলে কি হয়, যখন একটা ট্র্যাডিশনাল সোসাইটি থেকে মডার্ন সোসাইটির দিকে একজন যাচ্ছে এবং সেই মডার্ন সোসাইটিতে তার যে নিউ রোল আসছে বা তার যে সমস্ত তাকে যে নতুন বিষয়গুলোকে এখন যেগুলো তার সামনে রয়েছে সেগুলোকে আরো ভালোভাবে অ্যাডাপ্ট করতে এই হেল্প করে হচ্ছে এমপ্যাথি। তো এটা লার্নারের কথা এমপ্যাথি ছিল। তো এই এমপ্যাথি থ্রু দিয়ে মিডিয়া এক্সপোজারের মাধ্যমে এবং
ইনক্রিজ পার্টিসিপেশনের মাধ্যমেই মডার্নাইজেশন করা সম্ভব। কারণ মডার্নাইজেশন ওনাদের কথাই কি ছিল, দ্য ওয়ে টু ডেভেলপমেন্ট। এবং এই মডার্নাইজেশন থিওরির অনেক ক্রিটিসিজমও রয়েছে। তো এই মডার্নাইজেশনের ক্রিটিসিজম কি ছিল, যে এথনোসেন্ট্রিক টপ ডাউন অ্যাপ্রোচ, ইগনোরড লোকাল কালচারাস অ্যান্ড পার্টিসিপেটরি অ্যাপ্রোচ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ওয়ে লিনিয়ার প্রসেসের কথা প্রথমেই বলা হয়েছে, যেটা একটা লিনিয়ার প্রসেস এবং ওয়ান ওয়ে, এবং এক্সপার্টদের থেকে মাসেসের কাছে যাচ্ছে, যেখানে ফিডব্যাকের খুব একটা ফিডব্যাকের খুব একটা নেই, ফিডব্যাক নেই এখানে। এবং এখানে যেটা করা হচ্ছিল যে ওয়েস্টার্ন মডেলসকে তুলে আনা হচ্ছিল এবং তাকে ফলো করতে বলা হচ্ছিল, ফলে সেই মডেল আদৌ আন্ডার ডেভেলপ যে কান্ট্রিগুলো রয়েছে, এশিয়া সাইডের হোক বা আফ্রিকা সাইডের হোক, যে সমস্ত আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো রয়েছে, মিডিল ইস্টের দিকে হোক, তাদের ক্ষেত্রে বিভিন্ন তাদের যে লোকাল কালচার সেগুলোকে কি প্রায়োরিটি দেওয়া হয়েছে বা সেই কথা কি ভাবা হয়েছে, সেটা কিন্তু মডার্নাইজেশন থিওরিতে, ড্যানিয়েল লার্নারের মডার্নাইজেশন থিওরিতে মিসিং ছিল। এবং এটা ওনার থিওরির একটা আহ ওনার থিওরির একটা মানে কি বলা যায়, একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে, বা ওনার থিওরির একটা ব্যাকড্রও বলা যেতে পারে। এবার আমরা যেটা দেখবো ডিফিউশন ইনোভেশনের পরে, মডার্নাইজেশন, ড্যানিয়েল লার্নার্স মডার্নাইজেশন থিওরির পরে নেক্সট থিওরি হচ্ছে এভারেট রজার্স এর ডিফিউশন অফ ইনোভেশন মডেল 1962। তো কি বলে এই ডিফিউশন ইনোভেশন থিওরি 1962 এভারেট রজার্স এর? সো এভারেট রজার্স এর ডিফিউশন এবং ইনোভেশন থিওরি, ডিফিউশন অফ ইনোভেশনস থিওরি, যেটা কিনা 1962 সালে পাবলিশ হয়েছিল, আহ, এটা এক্সপ্লেন করে হাউ নিউ আইডিয়াস অ্যান্ড টেকনোলজি স্প্রেড থ্রু কমিউনিকেশন ইনটু দ্য সোসাইটি। অর্থাৎ কিভাবে নতুন কোনো জিনিস যখন তৈরি হয়, সেটা আইডিয়াস হতে পারে, টেকনোলজিস হতে পারে, সেটা কিভাবে প্রপার কমিউনিকেশনের থ্রু দিয়ে আমাদের সোসাইটিতে স্প্রেড হয় বা ছড়িয়ে যায়, এই থিওরি সেটাকে এক্সপ্লেন করে। এবং যেটা মানে এই আইডিয়াস এবং যে ইনোভেশনস এর কথা বলা হচ্ছে, সেটা ইনোভেশন মিনস এখানে অনেক কিছু হতে পারে, নিউ আইডিয়া হতে পারে, প্রোডাক্ট হতে পারে, প্র্যাকটিস হতে পারে, অর মানে এমন কিছু যেটাকে মানুষজন নতুন হিসেবে মনে করছে। এবং এটা হচ্ছে ইনোভেশন। আর ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে দ্য প্রসেস যার থ্রু দিয়ে এই ইনোভেশনস গুলো মানে বিভিন্ন চ্যানেলের, সার্টেন চ্যানেলস এর থ্রু দিয়ে এই ইনোভেশনস গুলো কমিউনিকেটেড হচ্ছে অ্যামং দ্য মেম্বার্স অফ এ সোশ্যাল সিস্টেম ওভার দ্য টাইমস অফ ডিফারেন্ট পিরিয়ডস, বা যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ সময়ের সাথে সাথে প্রপার কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে এই যে সমস্ত নতুন আইডিয়াস এর কথা বা প্রোডাক্ট প্র্যাকটিসেস এর বা অন্য কিছুর কথা বলা হচ্ছে, সেটা কিভাবে সোশ্যাল সিস্টেমে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে মেন আইডিয়া ডিফিউশন এবং ইনোভেশনের। এখানে যে চারটে মেন এলিমেন্টস এর কথা বলেছিল, যেগুলো মানে এই ডিফিউশন ইনোভেশনের আউটলাইন 4 মেন এলিমেন্টস এর আমরা কথা বলি, সেটা সেই চারটে এলিমেন্টস হচ্ছে, প্রথমটা হচ্ছে দি ইনোভেশন, পরেরটা হচ্ছে কমিউনিকেশনস চ্যানেল, তারপরেরটা হচ্ছে টাইম, এবং লাস্ট হচ্ছে সোশ্যাল সিস্টেম। এটা নিয়েও কিন্তু অনেকবার নানা রকম কোয়েশ্চেন আমাদের নেট এক্সামিনেশনে এসেছে, যে ডিভিশন ইনোভেশনের যে চারটে মেন এলিমেন্ট, সেই চারটে মেন এলিমেন্টস কি। তো অবশ্যই আমরা এটা মনে রাখবো যে ডিভিশন অফ ইনোভেশনের যে চারটে মেন এলিমেন্ট, সেটা হচ্ছে দি ইনোভেশন, প্রথমটা হচ্ছে ইনোভেশন, তারপরটা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল, তারপরটা হচ্ছে টাইম, তারপরটা হচ্ছে সোশ্যাল সিস্টেম। সো একটু আগে এক্সপ্লেন করলাম যে ইনোভেশনস কি। ইনোভেশনস ক্যান বি এ প্রোডাক্ট, ক্যান বি এ প্র্যাকটিস, ক্যান বি আইডিয়া। প্রোডাক্ট যেমন স্মার্টফোন হতে পারে, প্র্যাকটিসেস যেমন নতুন কিছু দেখা গেল কালচারাল সিস্টেমের সাথে বা কোনো একটা পার্টিকুলার কালচারের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, যোগার কথা যদি বলি, সেটাও একটা প্র্যাকটিস। এছাড়াও নতুন আইডিয়া কিছু এলো, এখন তো র্যাপিড আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট হচ্ছে এবং সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো এইগুলো হচ্ছে ইনোভেশনস। এবং এই ইনোভেশনস এর পরে যেটা আসে, সেটা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। এই কমিউনিকেশন চ্যানেলস কি?
মানে এটা হচ্ছে সেই মিডিয়াম, দ্য ওয়ে ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনোভেশন ইজ স্প্রেড, মানে এই কমিউনিকেশন চ্যানেলটা হচ্ছে সেই রাস্তাটা যেটা থ্রু দিয়ে ইনোভেশনটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। টাইম কি, টাইম হচ্ছে মানে ইনোভেশন যে তৈরি করা হলো বা যে ইনোভেশনসটা হলো সেটা যখন কমিউনিকেশন চ্যানেলের মাধ্যম দিয়ে দেওয়া হলো, প্রথমেই কিন্তু সবাই সেটাকে গ্রহণ করে নেয় না, ইট টেক্স টাইম যে প্রসেস হতে। যেমন আমরা কোভিড এর ভ্যাকসিনের কথা জানি, প্রথমে কিন্তু সবাই নিতে চাইছিল না, ধীরে ধীরে আস্তে আস্তে মানুষজন তার ব্যাপারে জানলো, এবং যখন মানুষজনের সেই স্কেপটিক্যাল নেচারটা সেটা থেকে সরে গেল, তখন গিয়ে তারা কিন্তু মানে সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে শুরু করলো। তো টাইমটা হচ্ছে এটার কথা বলেছে, যেখানে একটু আগে আমি মেনশন করলাম ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো টাইম একটা জরুরি এলিমেন্ট এই আমাদের ডিফিউশন অফ ইনোভেশন। সেটা লাস্টে হচ্ছে সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেম কি, সেটা হচ্ছে সেই সমস্ত গ্রুপ যাদের কাছে আমি এই ইনোভেশনসটা পৌঁছে দিচ্ছি, বা যাদের কাছে ইনোভেশনের ডিফিউশনটা হচ্ছে, সেটা হচ্ছে এই সোশ্যাল সিস্টেম। তো এই চারটে মেন এলিমেন্টস কিন্তু আমাদের ডিফিউশন অফ ইনোভেশনের চারটে মেন এলিমেন্টস এর কথা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। তো রজার্স কি করেছিলেন, উনি যে আমাদের পপুলেশনসটাকে আছে সেটাকে 5টা গ্রুপে ডিভাইড করেছিলেন, তাদের মানে তারা কতটা তাড়াতাড়ি ইনোভেশনকে অ্যাডাপ্ট করে সেই বেসিসে উনি পপুলেশনসকে 5টা ক্যাটাগরিতে ভাগ করেছিলেন। প্রথমটা হচ্ছে ইনোভেটার্স, তারপর একটা হচ্ছে আর্লি অ্যাডাপ্টার্স, তারপর একটা হচ্ছে আর্লি মেজরিটি, লেট মেজরিটি অ্যান্ড ল্যাগার্স। তো আমরা দেখবো এই পার্সেন্টেজও এখানে একটা রয়েছে যেটা ইম্পর্টেন্ট, যে ইনোভেটার্স কত পার্সেন্ট, 25%, আর্লি অ্যাডাপ্টার্স 13.5, আর্লি মেজরিটি 34%, লেট মেজরিটি 34%, ল্যাগার্স 16%। অর্থাৎ ইনোভেটার্স এখানে কারা, ইনোভেটার্স হচ্ছে এখানে যারা হচ্ছে যে সমস্ত মানুষরা জিনিসগুলোকে ইনভেন্ট করছে বা প্রোডাক্ট গুলোকে বা আইডিয়া গুলোকে মার্কেটে নিয়ে আসছে। যেমন আমরা যদি ধরি যে টেসলার কথা যদি ধরি, বা ইলন মাস্কের কথা যদি ধরি, উনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনভেনশনস এর কথা বললেন, ইনোভেশনস এর কথা বলেন, এবং যখন উনি যদি আমরা টেসলাই ধরে নিই, যেটা কিনা ওনার একটা ইম্পর্টেন্ট মানে ওনার ইলন মাস্কের কে আমরা জানি টেসলার এবং ওনার যে স্পেস এক্স প্রজেক্ট যেটা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো। এবার এই টেসলা যখন এলো, অনেকেই কিন্তু সেই জিনিসটাকে প্রথমেই অ্যাডাপ্ট করে নেয়। এই ইনোভেটার্সরা প্রথমে কি করে, প্রথমে ইনোভেটার্সরা এই জিনিসটাকে নিয়ে আসে। পরে আর্লি অ্যাডাপ্টার্স কারা, আর্লি অ্যাডাপ্টার্স হচ্ছে আমরা এদেরকে ওপিনিয়ন লিডার্স বা সোশ্যাল লিডার্স হিসেবেও বলতে পারি। অর্থাৎ এখানে এবং বর্তমানের ভাষায় যদি আমরা দেখি ইনফ্লুয়েন্সার্স, অর্থাৎ আমরা দেখি যে বা ইনফ্লুয়েন্সার্স বা সেলিব্রিটিসরা কোনো একটা নতুন কিছু এলো, তারা এই সমস্ত যারা নোন ফেসেস আছে তাদেরকে দিয়ে যে এই প্রোডাক্টটার এই ব্যবহার, এটা এই ফিচার্স, এটা এইভাবে কাজে আসতে পারে, তারা এই জিনিসটাকে প্রমোট করে, বা তারা এই যে ইনোভেশনসটা হচ্ছে তারা কিন্তু প্রথম সেটাকে অ্যাডাপ্ট করে, এবং এবং তার ব্যবহার বা জিনিসটার কি আসছে বা কি রয়েছে সেই জিনিসটা এই সমস্ত আর্লি অ্যাডাপ্টার্সরা মানুষের কাছে পৌঁছায়। আর্লি মেজরিটি কি, আর্লি মেজরিটি হচ্ছে মোস্টলি আমরা যাদেরকে ধরতে পারি মানে কশাস ডেলিবারেট যারা। অর্থাৎ আমরা যদি দেখি যে ফোন ফোন এমন একটা জিনিস আমরা দেখি যে মোস্টলি অনেকেই আছে যে আইফোনের বিভিন্ন ভার্সন গুলোকে কেনা, নতুন একটা ভার্সন আসছে সবার আগে গিয়ে আমরা দেখি যে বিশাল বড় লাইন পড়ে গেছে। তো এরা হচ্ছে সেই আর্লি মেজরিটি ক্যারেক্টার যারা কিনা আর্লি অ্যাডাপ্টার্সদের পরেই আসে। এবং যদি আমরা দেখি যে এই স্মার্টফোন ইউজার্স এর কথাই যদি দেখি, তো দেখতে পারবো তারা হচ্ছে মানে অনেকেই আছেন যারা এরকম আর্লি অ্যাডাপ্টার, স্পেশালি যখনই কোনো নতুন ফোন লঞ্চ করছে বা নতুন কিছু টেকনোলজি আসছে, এই সমস্ত আর্লি মেজরিটি যারা, তারা এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে। লেট মেজরিটি কারা, লেট মেজরিটি হচ্ছে তারা যারা হচ্ছে একটু স্কেপটিক্যাল পুরো বিষয়টাকে নিয়ে, যে আদৌ কি আমার এটা জরুরি, বা এটার দাম কত, বা কি দরকার আমার তো আছেই। যেমন আমরা আমাদের নিজের বাবা মাদের যদি দেখি, আগেকার দিনে আমাদের নোকিয়ার যে কিপ্যাড ফোন ছিল, সেই ফোন থেকেই কিন্তু অনেকে বেরিয়ে আসতে পারেনি, এবং দেখা যেত অনেক পরে তারা সেই স্মার্টফোনে মানে ট্রানজিশনটা হয়েছে। এরা হচ্ছে সেই লেট মেজরিটি ক্যারেক্টার যারা কিনা মোস্টলি কিরকম হয়, স্কেপটিক্যাল হয়,
কস্ট সেনসিটিভ হয়, তারা ভাবে যে আদৌ এটা কি জরুরি আছে কি নেই, আমার তো কাজ চলে যাচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে লেট মেজরিটি হচ্ছে এরা, এরা ইনোভেশনসটাকে অ্যাডাপ্ট করতে টাইম নেয়। ল্যাগার্ডস কারা? ল্যাগার্ডস হচ্ছে যারা ট্র্যাডিশনাল এবং লাস্ট টু অ্যাডাপ্ট। মানে দেখা গেল যে এবার ওই ফোনের কথাতে আছে, আমার বাবা মারা যদি দেখি, তারা তাও, আমাদের বাবা মারা তাও স্মার্টফোনে ট্রান্সফার হয়েছে, কিন্তু আমাদের যদি দাদু ঠাকমা দেখি, অনেকেই এখনো সেই জায়গাটাতেই যেতে চায় না, তাদের কাছে কিপ্যাড ফোনই ঠিক আছে। এবং এরকম বিভিন্ন দেখি এক্সাম্পল যদি দেখি, যে এই ভ্যাকসিনের এক্সাম্পল যদি দেখি, বয়স্ক যারা আছে অনেকেই কিন্তু এই ভ্যাকসিন নেয়নি, মানে কোভিড এর ভ্যাকসিন নিতেই চায়নি, এবং তাদের কথাই যে না দরকারই নেই। তো এরা হচ্ছে সেই ট্র্যাডিশনাল এবং প্রায় লাস্ট টু অ্যাডাপ্ট, এবং অনেক ক্ষেত্রে অ্যাডাপ্ট নাও করতে পারে, এমন যে সমস্ত ক্যাটাগরি, তাদেরকে বলা হচ্ছে ল্যাগার্স। তো ডিফিশনস অফ ইনোভেশন থিওরিতে পপুলেশনসকে এই 5টা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করেছিলেন আমাদের এভারেট রজার্স। এর পরে যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে 5 স্টেজেস অফ অ্যাডাপশনস, বা আমরা যেটাকে বলতে পারি দ্য ইনোভেশন ডিসিশন প্রসেস, যেটার 5টা স্টেজে অ্যাডাপশন হয়। এই জিনিসটাও মানে কিভাবে একটা ইনোভেশন অ্যাডাপশন হতে পারে, সেই স্টেজের কথা বা সেই প্রসেসের কথা এভারেট রজার্স বলেছিলেন। সেই প্রসেসটা কি? নলেজ, পারসুয়েশন, ডিসিশন, ইমপ্লিমেন্টেশন এন্ড কনফার্মেশন। তো বেসিক্যালি ব্যাপারটা কিরকম দাঁড়ায়, যে প্রথমে নলেজ, নলেজ মানে কি, যে যে ইনোভেশনসটা হচ্ছে সেটার সম্পর্কে অ্যাওয়ার হওয়া। পারসুয়েশন কি হলো? পারসুয়েশন দেখা গেল ফর্মিং অ্যান অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ইনোভেশন, মানে কেউ তাকে সেই ইনোভেশনটা সম্বন্ধে বোঝালো, তাকে পারসুয়েট করলো, এবং সে বিষয়টাকে বুঝলো। তারপরে স্টেজ কি? ডিসিশন। এবং সে দেখা গেল সে ডিসিশন নিল, এবং সে ডিসিশন নিয়ে ইদার ইনোভেশন থেকে অ্যাডপ্ট করবে বা রিজেক্ট করবে। লাস্ট হচ্ছে 4 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন। সেটা সেই ক্ষেত্রে কি হয়, যে ইনোভেশনসটা হয়েছে সেটাকে ব্যবহার করে দেখা হলো। লাস্ট হচ্ছে কনফার্মেশন, যে হ্যাঁ সে তখন গিয়ে ফাইনালি ডিসিশন নিল যে আদৌ যে ইনোভেশনসটা সে ইউজ করলো বা অ্যাডাপ্ট করলো, এবং সেটা কি ভালো ফল দিল না খারাপ ফল দিল। ভালো ফল দিলে সে ডেফিনেটলি সেটাকে ইউজ করবে, খারাপ ফল দিলে সে করবে না। আমরা যদি এক্সাম্পলস দিয়ে দেখি এই বিষয়টাকে পুরোটাকে, দেখা গেল কোনো একটা আমাদের ইলেকট্রিক কার যেটা কিনা এসেছে, সেটাকে আমরা প্রথমে কি করলো, অনেকে সেটাকে স্কেপটিক্যাল আছে যে কতটা যাবে, কি যাবে না যাবে, বাট তাকে যে কার যে সেই গাড়িটা যে এনেছে সেই কোম্পানির কোনো ব্যক্তি তাকে বোঝালো বিষয়টাকে, যে না এরকম এরকম ব্যাপার। সে ডিসিশন নিল, দেখা গেল সে গাড়িটা কিনলো এবং গাড়িটাকে নিয়ে এসে চালালো, চার্জ দিল এবং দেখলো সেটা কস্ট এফেক্টিভ হচ্ছে এবং ভালো পারফরমেন্স দিচ্ছে, তখন সে কনফার্মেশন দিল। তো এইভাবে 5 স্টেজেস অফ অ্যাডাপশনস হয়। 5 স্টেজেস অফ অ্যাডাপশনস, বা আমরা যেটাকে বলি ইনোভেশন ডিসিশন প্রসেস। এই জিনিসটা বলেছিলেন আমাদের এভারেট রজার্স ডিফিশনস অফ ইনোভেশনের মাধ্যমে। তো মডার্নাইজেশনের সঙ্গে আমরা কিভাবে একে রিলেট করি? মডার্নাইজেশনের সাথে আমরা এটাকে এইভাবে রিলেট করি যে নতুন যখন কোনো টেকনোলজি আইডিয়াস কথার বলা হচ্ছে, সেটাকে অ্যাডাপ্ট করা, সেটাকে গ্রহণ করা, সেই জিনিসটাও কিন্তু ডেভেলপমেন্ট। আমরা একটু আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস এর কথা বলছিলাম এবং আরো অন্যান্য বিষয়গুলোর কথা বলছিলাম। এখানে যে পার্টটা চলে আসে সেটা হচ্ছে টেকনোলজিস এর পার্ট, বা টেকনোলজিস দিক দিয়ে আমরা ভাবতে পারি এবং অন্যান্য বিষয়গুলো দিয়েও ভাবতে পারি, যে কোনো কিছু ইনোভেশনসকে সোশ্যাল সিস্টেমে ছড়িয়ে দেওয়া এবং সেগুলোর অ্যাডাপ্টেশনের থ্রু দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট সম্ভব। নেক্সট যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে আমরা modernization models of Wilbur Schramm's model of communication and development। তো উইলবার শাম যেটা আর কি বলেন, তো উনি ওনার থিওরিতে মেইনলি কিন্তু মিডিয়ার রোলকে ইম্পর্টেন্স দিয়েছিলেন। উনি যেটা বলতে চেয়েছিলেন, বা উনি যেটা বলে থাকতেন, যে মাস মিডিয়া ইজ এসেনশিয়াল ফর ডেভেলপমেন্ট। এবং স্পেশালি যখন আমরা দেখি যে উনি যেটা এক্সপ্লেন করেছেন, যে কমিউনিকেশন ক্যান হেল্প মডার্নাইজ সোসাইটিস, কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট, পলিটিক্যাল পার্টিসিপেশন, সোশ্যাল ট্রান্সফরমেশন, এইগুলোকে প্রমোট করে কিন্তু
মাস মিডিয়া ডেভেলপমেন্টে হেল্প করতে পারে। উনি মাস মিডিয়াকে বিশেষ করে ফোকাস দিয়েছিলেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং উনি এই উইলবার শ্রাম উনি কিন্তু এই ম্যাজিক মাল্টিপ্লায়ার, মিডিয়া ইজ ম্যাজিক মাল্টিপ্লায়ার, এটা অবশ্যই আমরা মনে রাখবো। এই ম্যাজিক মাল্টিপ্লায়ার এইটাকে পপুলার করেছেন কিন্তু উইলবার শ্রাম কোথায়? 1964 সালে ওনার যে এই মাস মিডিয়া এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট যে বইটা ছিল সেই বইটার মাধ্যমে। এখানে উনি ম্যাজিক মাল্টিপ্লায়ার কেন বলেছেন? উনি যে আইডিয়াটা মেনলি ছিল ওর ম্যাজিক মাল্টিপ্লায়ার বলা, সেটা যে মিডিয়া একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে ডেভেলপমেন্টের জন্য। তো এই জিনিসটা আমরা মনে রাখবো যে মিডিয়া একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে কিছু জন্য ডেভেলপমেন্টের জন্য, এবং এটা কি করে, এটা ডেভেলপমেন্টের যে এফেক্টস আছে সেটাকে মাল্টিপ্লাই করে দেয় অ্যাক্রস ডিফারেন্ট সেক্টরস। অর্থাৎ মাস মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে কিন্তু যে ডেভেলপমেন্টটা হয় সেটা বিভিন্ন সেক্টরে হতে পারে, যেমন এডুকেশন, এগ্রিকালচার, হেলথ, সিভিক ম্যানেজমেন্ট, প্রত্যেকটা সেক্টর। এবং মিডিয়া কিন্তু সেই ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এই ডেভেলপমেন্টকে আরো এগিয়ে নিয়ে যেতে, আরো ভালোভাবে এক ডিফারেন্ট সেক্টর, ডিফারেন্ট সোসাইটি, ডিফারেন্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে কিন্তু এই মাস মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই উনি এই ম্যাজিক মাল্টিপ্লায়ার টার্মটা ইউজ করেছিলেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো বেসিক্যালি উনি যেটা বলতেন যে ডেভেলপমেন্ট রিকোয়ার্স লিটারেসি, ইনফ্রাস্ট্রাকচার, পার্টিসিপেশন, ন্যাশনাল ইন্টিগ্রেশন। অর্থাৎ মাস মিডিয়াকে ইউজ করে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এবং মিডিয়া হচ্ছে এই একটা ট্র্যাডিশনাল এবং মডার্ন সোসাইটির মধ্যে একটা ব্রিজ। এবং যখন ট্র্যাডিশনাল সোসাইটির থেকে আমরা মডার্ন সোসাইটির দিকে এগোচ্ছি, মিডিয়া কিন্তু সেই গ্যাপটার মানে ব্রিজিং হিসেবে কাজ করছে। মিডিয়া একটা এই দুটোর মধ্যে একটা ব্রিজ রয়েছে। এবং এই ক্ষেত্রে উনি যেটা করেছিলেন, উনি মানে আগের আমরা মডার্নাইজেশন থিওরিতে যেটা দেখেছি যে অনেকেই মানে যেটা বলা হয়েছিল যে ওয়ান ওয়ে কমিউনিকেশনস বা লিনিয়ার প্রসেস, যেখানে ফিডব্যাকের খুব একটা গুরুত্ব ছিল না। কিন্তু আমাদের এই উইলবার শ্রাম উনি যখন মাস মিডিয়া বা ন্যাশনাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেন, উনি কিন্তু একটা এই ফিডব্যাক এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের কথাও অ্যালং উইথ মাস মিডিয়া, এই কথাটাও কিন্তু উনি বলেছিলেন। এবং উনি এটাও বলেছিলেন যে খালি মানে মেসেজ রিসিভ করলে হবে না, বিভিন্ন ডায়লগে পার্টিসিপেটও করতে হবে। তো উইলবার শ্রামের মডেল অফ কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট আমরা যদি দেখি, উনিও মডার্নাইজেশনের কথাই বলেন। মডার্নাইজেশনের থ্রু কি দিয়ে? থ্রু মিডিয়া। উনি মিডিয়ার ব্যবহারের উপর কিন্তু গুরুত্ব দেন, এবং উনি কিন্তু ফিডব্যাকের কথাও বলেন। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর যে মডার্নাইজেশন মডেল বা থিওরি বা কি থিঙ্কার যদি বলি, উইলবার শ্রামের কথা আমরা অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবো। এবং ম্যাজিক মাল্টিপ্লায়ার, এটা থেকে নানা রকম কোয়েশ্চেন্স এসেছে নেট পরীক্ষায়। তো এই টার্মটা যদি মনে রাখবো যে কে দিয়েছিল ম্যাজিক মাল্টিপ্লায়ার কনসেপ্ট, বা কে বলেছিল, কোন বইয়ে বলা হয়েছিল, বা কোন মডেল থেকে উঠেছিল, তো সমস্ত অ্যান্সার এখানে রয়েছে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মডার্নাইজেশন থিওরি অফ ইকোনমিক গ্রোথ বাই ডাব্লিউ রস্টো। ওনার পুরো নাম কি? ওয়াল্ট হোয়াইটম্যান রস্টো। ওনার যে মেজর দ্য স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ এ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই জিনিসটা মনে রাখবো যে অনেক প্রচুরবার কোয়েশ্চেন এসেছে ম্যাথস দ্য কলামে, এই জিনিসটা এসেছে বইয়ের নাম বা কার সাথে কে যুক্ত, তো আমরা এটা মনে রাখবো। তো উনি বেসিক্যালি ডাব্লিউ রস্টোর আমরা যে থিওরির দেখি, উনি বেসিক্যালি 5টা স্টেজেসে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেছেন, যেখানে কি হতে পারে ট্র্যাডিশনাল টু মডার্ন সোসাইটি যাওয়ার জন্য 5 লিনিয়ার স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেন। ওনার কথা হচ্ছে কি, আন্ডার ডেভেলপমেন্ট নেশনস কুড অলসো প্রোগ্রেস বাই অ্যাডাপ্টিং মডার্ন ইকোনমিক প্র্যাকটিসেস। ওনার কথাও সেম ছিল যে মডার্ন ইকোনমিক প্র্যাকটিসেস কাদের? ওয়েস্টার্ন ভ্যালুজ, সেগুলোকে অ্যাডাপ্ট করে কিন্তু একটা আন্ডার ডেভেলপ নেশন সেও কিন্তু ডেভেলপ কান্ট্রির দিকে এগোতে পারে। তো এই 5টা স্টেজ কি? 5টা স্টেজ হচ্ছে, প্রথমটা হচ্ছে ট্র্যাডিশনাল সোসাইটি, প্রি কন্ডিশনস ফর টেক অফ, ড্রাইভ টু ম্যাচুরিটি অ্যান্ড হাই মাস কনজাম্পশনস। এবার আমরা এটাকে বোঝার চেষ্টা করি যে এটাতে কি বলছে। ট্র্যাডিশনাল সোসাইটি কি? ট্র্যাডিশনাল সোসাইটি হচ্ছে
যেখানে রয়েছে মানে এগ্রিকালচার বেসড, লিমিটেড টেকনোলজি, স্ট্যাটিক সোশ্যাল স্ট্রাকচার। একটু আগে আমরা ট্র্যাডিশনাল সোসাইটির কনসেপ্টের কথা বলেছি, তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল সোসাইটি। প্রি কন্ডিশনস ফর টেক অফ, প্রি কন্ডিশনস কি রয়েছে সেখানে? প্রি কন্ডিশনস যেগুলোকে বলা হচ্ছে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়াল ইমার্জেন্স অফ মডার্ন ইনস্টিটিউশনস, যেমন কিনা ইনফ্রাস্ট্রাকচারে দেখা গেল যে ইনভেস্টমেন্ট হচ্ছে, মডার্নাইজেশনের জন্য বিভিন্ন ফান্ড আসছে, বিভিন্ন দিকে বিভিন্ন মডার্নাইজেশনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে। তারপরে গ্লোবাল চেঞ্জেস রয়েছে সেখানে, মানে এলিট ক্লাসের লোকজন বা এলিট লিডারশিপস এই চেঞ্জেস গুলোকে নিয়ে আসছে, এবং আস্তে আস্তে আমরা মডার্ন ইনস্টিটিউশনস গুলোর দেখছি সেগুলো এগিয়ে আসছে। এটা হচ্ছে প্রি কন্ডিশনস টু টেক অফ। টেক অফ হচ্ছে এই স্টেজে হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইনভেস্টমেন্ট প্রচুর বেড়ে যাচ্ছে, সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলো গ্রো করতে শুরু করেছে। আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি, এফডিআই এর কথা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, দেখা গেল এই টেক অফের স্টেজে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, এবং আস্তে আস্তে বিভিন্ন এই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রসেস গুলোকে দেখা হচ্ছে, বাইরে থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসে নিজের কান্ট্রির আরো ডেভেলপ করার জন্য। ফোর্থ স্টেজ কি? ফোর্থ স্টেজ হচ্ছে ড্রাইভ টু ম্যাচুরিটি, যেখানে কিনা টেক মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যদি দেখি মানে একটা পুরো সোসাইটিতে বা পুরো আমাদের সিস্টেমে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা শোনা হয়েছে, যেখানে ইকোনমিকে মানে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করা হচ্ছে, যাতে কিনা সেই সেক্টর আরো বুস্ট করে। সেগুলো আমরা যে কোনো সেক্টরসের এক্সাম্পল হিসেবেই দেখতে পারি। লাস্ট স্টেজ কি হচ্ছে? লাস্ট স্টেজ হচ্ছে হাই মাস কনজাম্পশনস। এবার হাই মাস কনজাম্পশন যেখানে কিনা মেজরিটি অফ পপুলেশনস এঙ্গেজড ইন সার্ভিস সেক্টর। দেখা গেল যখন এই সমস্ত আস্তে আস্তে ইন্ডাস্ট্রি আসছে, টেকনোলজিস আসছে, এবং বিভিন্ন বাইরে থেকে নানা ধরনের কোম্পানি আসছে, এবং তারা এই দেশে ইনভেস্ট করছে এবং এখানের মানুষজনকে কাজে নিচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে? আস্তে আস্তে আমাদের ফোকাস কনজিউমার গুডস, লেজার, একটা লাক্সারিয়াস লাইফস্টাইল, হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং মাস ওনারশিপ অফ গুডস, লাইক আমাদের কাছে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ইলেকট্রনিক্স থাকবে। এই জিনিসটা আস্তে আস্তে হাই মাস কনজাম্পশনের দিকে যাচ্ছে। তো ইকোনমিক গ্রোথের এই মানে ওভার দ্য টাইম ইকোনমিক গ্রোথের এই 5টা স্টেজেস এর কথা বলেছেন ডাব্লিউ রস্টো, এবং ওনার কথাই যে কোনো আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি এই 5টা স্টেজের মাধ্যম দিয়ে গিয়ে, এবং এই লিনিয়ার যে সিকোয়েন্স প্রসেস রয়েছে এটাকে যদি পাস করে, তাহলে কিন্তু তারাও কিন্তু একটা মডার্ন সোসাইটির দিকে এগোতে পারে। ওয়েস্টার্ন মডেলস এটা বেস করে এই ইকোনমিক গ্রোথ বা এই জিনিসটাই এসেছিল হচ্ছে ওয়েস্টার্ন মডেলস কে ফলো করে, এবং ওয়েস্টার্ন মানে উনি ওয়েস্টার্ন নেশনস কেই মেইনলি প্রাধান্য দিয়েছিলেন, স্পেশালি ইউএস কে, এবং মানে ওনার কথাই ছিল ইকোনমিক গ্রোথ ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট। যেখানে আমরা একটু আগেও মডার্নাইজেশন থিওরিতেও পড়েছিলাম যে মডার্নাইজেশন ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট, এখানে হচ্ছে ইকোনমিক গ্রোথ ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট। এবং এই লিনিয়ার প্রসেসটা এই 5টা স্টেজে যদি ফলো করা হয় সেইটা কিন্তু তাহলে সেই আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো ডেভেলপ হতে পারে। এই জিনিসটা এখানে আরো ভালোভাবে এক্সপ্লেন করা আছে, বাট বেসিক হচ্ছে এইটা। তো এই হচ্ছে আমাদের মানে যে থিওরিজ গুলো ছিল মডার্নাইজেশন বা ডমিনেন্ট প্যারাডাইমের সাথে যুক্ত থিওরিজ, এটাই মেন কিছু থিওরিজ এবং তাদের কি থিঙ্কার্স রয়েছে। এবং এখান থেকে যে যে কোয়েশ্চেন্স গুলো আছে, যেমন এটার থেকে মেন কোয়েশ্চেন আছে এই 5টা স্টেজগুলোকে মানে পরপর সাজানোর জন্য, বা কে দিয়েছিল, এবং এই যে বইটার নাম দ্য স্টেজেস অফ, ওনার যে ওয়ার্ক স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ এ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো, ইয়ার দিয়ে এগুলোর সাথে ম্যাচ দা কলাম, এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এখানে বিষয়টাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করা আছে, ইউ ক্যান লাইক টেক দ্য স্ক্রিনশট অ্যান্ড রিড ইট লেটার। এবার ডমিনেন্ট প্যারাডাইমে মিডিয়ার রোল কি ছিল, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা ডমিনেন্ট প্যারাডাইম বুঝলাম, মডার্নাইজেশন প্যারাডাইম বুঝলাম, এদের মডেল বুঝলাম, কি থিওরিস্ট কারা ছিল বুঝলাম, থিওরি কি ছিল বুঝলাম। এবার হচ্ছে আমরা দেখবো যে ডমিনেন্ট প্যারাডাইমে মিডিয়ার রোল কিরকম ছিল। সো ডমিনেন্ট প্যারাডাইম ট্রিটেড মিডিয়া অ্যাজ এ পাওয়ারফুল টপ ডাউন টুল টু বিং মডার্নাইজেশন। অর্থাৎ ডমিনেন্ট প্যারাডাইমে কিন্তু মিডিয়াকে একটা পাওয়ারফুল টুল হিসেবে দেখা হয়েছে, এবং এইখানে যেটা ছিল যে টপ ডাউন অ্যাপ্রোচকে
প্রাধান্য দেওয়া ছিল যে আমরা দেখছিলাম যে লিনিয়ার প্রসেস ওয়ান ওয়ে এর কথা বলছে। ওয়ান ওয়ে হচ্ছে টপ ডাউন। ইট ইউজ মাস কমিউনিকেশন টু স্প্রেড ওয়েস্টার্ন আইডিয়াস ভ্যালুজ আর অর্থাৎ একটু আগে যেটা আমরা দেখছিলাম যে কি যে ওয়েস্টার্ন আইডিয়াস কে ফলো করা বা তাদের ভ্যালু বা তাদের যে বিহেভিয়ার সেগুলোকে বা তাদের কালচারকে অ্যাডাপ্ট করা মানেই মডার্নাইজড হওয়া বা ডেভেলপড হওয়া, এটাই এই ছিল। এবং মাস কমিউনিকেশনসকেই ব্যবহার করে এই বিষয়টাকে প্রমোট করার কথা ডমিনেন্ট প্যারাডাইমে বলেছিল। মিডিয়া ওয়াজ আ কেরিয়ার অফ modernity expected to help in economic growth, national integration and behavioral transformation। অর্থাৎ ডমিনেন্ট প্যারাডাইমের যে মিডিয়ার রোল, মিডিয়াকে কিন্তু মানে একটা খুব পাওয়ারফুল টুল হিসেবে বেছে নিয়েছিল এই ডমিনেন্ট প্যারাডাইম। এবং তাদের কাছে মিডিয়ার রোল মানে ওয়ান অফ দ্য নয়, সব থেকে ইম্পর্টেন্ট রোল কিন্তু মিডিয়াই এই ডমিনেন্ট প্যারাডাইমের ক্ষেত্রে প্লে করেছিল। এবং এই জিনিসটা আমরা যখন দেখবো যে যদি এই কোয়েশ্চেন আসতেই পারে বা যে ডমিনেন্ট প্যারাডাইমের সাথে মিডিয়ার রোলের কি সম্ভব, বা ডমিনেন্ট প্যারাডাইমে কমিউনিকেশনস বা এর কি রোল ছিল, মিডিয়া কি রোল প্লে করেছিল যে ডমিনেন্ট প্যারাডাইমের মডার্নাইজেশন প্যারাডাইমের সাথে মিডিয়ার রোল যখন আমরা দেখবো তখন দেখবো মিডিয়া, এই জিনিসটা আমরা অবশ্যই মনে রাখবো, মিডিয়া অ্যাজ এ পাওয়ারফুল টুল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে ডমিনেন্ট প্যারাডাইম বা মডার্নাইজেশন প্যারাডাইমের বিভিন্ন কনসেপ্ট, থিওরিজ, মিডিয়ার রোল কি, বেসিক আমি যে সমস্ত কোয়েশ্চেন্স আসতে পারে স্পেশালি নেটের ক্ষেত্রে, এবং ওভারঅল যে প্যারাডাইমটা কি বলতে চাইছে থিওরিস্ট কারা, আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং অবভিয়াসলি আমি একটা কথা বলি, আরো ডিপে পড়তে গেলে আমাদের এই যে যে কাজগুলোর নাম আমি বললাম, প্রত্যেক যে থিওরিস্ট ছিল তাদের যে সমস্ত কাজগুলো রয়েছিল সেগুলোকে আমাদেরকে পড়তে হবে আরো ডিপ নলেজের জন্য। কিন্তু বেসিক হিসেবে আমাদের জানার জন্য যে মডার্নাইজেশন থিওরি কি বা ডমিনেন্ট প্যারাডাইম কি, ডাব্লিউ ডস্টো মানে এই মডার্নাইজেশনের সাথে কারা যুক্ত, এই সমস্ত বিষয়গুলো দেখতে গেলে এইগুলোর জন্য এই আমি যা যা বোঝালাম আশা করি এগুলো যথেষ্ট। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি ডু আস্ক মি যে কি কোয়েশ্চেন্স আছে বা আর কোনো কোয়ারিজ আছে কিনা, তো আমি ডেফিনেটলি সেটাকে অ্যান্সার করার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমি যখন এই ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে, আমি দেখি এই ইউনিট রিলেটেড পিওয়াই কিউজ এবং এমসিকিউ যদি মানে যদি নয় এমসিকিউস, আমি পিওয়াই কিউ তো ডেফিনেটলি আছেই, এমসিকিউজও কিছু যদি করা যায় আমি সেই ধরনের ভিডিও আনবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং কোশ্চেন থাকলে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন।